আসসালামু আলাইকুম। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ সপ্তম বর্ষ প্রস্তুতি কোর্সের আজকের পাঠে তোমাদেরকে স্বাগত। আজকের পাঠে আমরা কি শিখবো তোমরা অলরেডি জানো। আমরা পাঠ ১১তে পড়েছি সমাস এর পরিচিতি, আহ, দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস এবং তৎপুরুষ সমাস সম্পর্কে। তারই ধারাবাহিকতায় আজকের পাঠ ১২তে আমরা সমাসের যে বাকি অংশ অর্থাৎ বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস এবং আমাদের আরো অন্যান্য কিছু সমাস আছে সেগুলো সম্পর্কে জানবো। এছাড়াও জানবো বর্তমানে কেন আমাদের কয়েকটা সমাসকে কমিয়ে ফেলা হয়েছে, অর্থাৎ যেমন দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করা হয়েছে, অব্যয়ীভাব সমাসকে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো কেন করা হলো সেগুলো আমরা একটু জানার চেষ্টা করব। তো আজকে তোমাদের ইনস্ট্রাক্টর আছি আমি রিয়ন খান, সেরা 25, ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষ। তো চলো শুরু করা যাক। তো বহুব্রীহি সমাস, এর সংজ্ঞা যদি আমরা দেখি তাহলে সংজ্ঞাতেই আমরা দেখতে পারবো যে যে সমাসের পূর্বপদ বা পরপদ কোনো পদেরই অর্থের প্রাধান্য না পেয়ে তৃতীয় কোনো অর্থের প্রাধান্য পায় তাকে আমরা বলছি হচ্ছে বহুব্রীহি সমাস। যেমন বহুব্রীহি শব্দটা, বহুব্রীহি আছে যাহার, বহু মানে অনেক, ব্রীহি মানে ধান, আর বহুব্রীহি আছে যাহার মানে হচ্ছে যার অনেক ধান আছে। কিন্তু বহুব্রীহি মানে কি যার অনেক ধান আছে তাকে বোঝায় না। এখানে আমরা বহুব্রীহি নামক একটা সমাসের নাম দেখতে পারতেছি, অর্থাৎ বহুব্রীহি তো একটা সমাসের নাম। ঠিক আছে, অর্থাৎ বহুব্রীহি আছে যাহার এটা হলো, কিন্তু এর অর্থ প্রাধান্য পাচ্ছে কি একটা তৃতীয় অর্থ। কারণ আমার দেখো বহুও প্রাধান্য পাচ্ছে না, ব্রীহিও প্রাধান্য পাচ্ছে না, আমার এই সম্পূর্ণ বহুব্রীহি শব্দটা একটা অন্য অর্থ দিচ্ছে আমাকে। সেই জন্য আমি এটাকে বলছি হচ্ছে বহুব্রীহি সমাস। ঠিক আছে, বা তৃতীয় অর্থের প্রাধান্য দেয় এমন কোনো সমাস। তারপর হচ্ছে বদনসিব, বদনসিব যাহার। তো চলো আমরা এর প্রকারভেদে চলে যাই। তো বহুব্রীহি সমাজকে যদি আমরা প্রকারভেদ করি তাহলে আমরা বেশ কয়েকটি ভাগে ভাগ করতে পারি। যেমন সমানাধিকরণ বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি, মধ্য পদলোপী বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি, নং বহুব্রীহি, সহার্থক বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি, উপমা প্রধান বহুব্রীহি, অলোক বহুব্রীহি। তো চলো একটা একটা করে আমরা শিখে ফেলি। তো সমানাধিকরণ বহুব্রীহি প্রথমেই। তো যে বহুব্রীহি সমাসের পূর্বপদ বিশেষণ, যে বহুব্রীহি সমাসের পূর্বপদটা হবে হচ্ছে বিশেষণ এবং পরপদটা হবে হচ্ছে বিশেষ্য বা নাউন, তাকে আমরা বলবো হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। তো উদাহরণ যদি আমরা দেখি, যেমন দেখো ঋত হয়েছে সর্বস্ব যার। ঠিক আছে, দেখো যেমন ঋত সর্বস্ব, এখানে দেখো আমার ঋত সর্বস্ব এর ব্যাক বাক্য যদি আমরা করি তাহলে ঋত হয়েছে সর্বস্ব যার, এর পূর্বপদটা কি ঋত, যেটা একটা বিশেষণ, সর্বস্ব যেটা একটা হচ্ছে বিশেষ্য, তাই এটা হচ্ছে আমাদের সমানাধিকরণ বহুব্রীহি। উচ্চ শির, ঠিক আছে, উচ্চটা কি আমার একটা বিশেষণ, শির কি, শির হচ্ছে আমার বিশেষ্য, তাই এটা হচ্ছে আমার সমানাধিকরণ বহুব্রীহি। এরপরে তুমি বলতে পারো লাল পেরে, ঠিক আছে, এখানে লালটা কি, লাল হচ্ছে আমার বিশেষণ আর পেরে হচ্ছে আমার বিশেষ্য। এইভাবে আমরা হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি চিনতে পারি। পরবর্তীতে যাই চলো, ব্যাধিকরণ বহুব্রীহি। যে বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটি বিশেষণ হয় না বরং দুটি পদে বিশেষ্য হয়। খেয়াল রাখবা দুটো পদই হচ্ছে আমাদের বিশেষ্য হবে, তাহলে আমরা তাকে বলবো হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি। ঠিক আছে, তো এর উদাহরণ যদি আমরা যাই, দেখো আহ, এখানে আমাদের হবে হচ্ছে ৮০-২০। আমার এখানে আগের উদাহরণটা চলে আসছে ভুল করে, এখানে আমাদের হবে হচ্ছে ৮০-২০। ঠিক আছে, এটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি আমরা। যাই হোক আমার লিখতে একটু সমস্যা হচ্ছে এখানে। তো এটা হবে হচ্ছে ৮০-২০। ঠিক আছে, ৮০-তে ২০ যারা, ঠিক আছে, ৮০-তে ২০ যার, ৮০-২০। হ্যাঁ, এখন দেখো ৮০ মানে হচ্ছে দাঁত, এটাও একটা বিশেষ্য পদ, ২০ এটাও একটা বিশেষ্য পদ। ঠিক আছে, তাই এটাকে আমরা বলতেছি হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি, সরি, এটাকে আমরা বলতেছি ব্যাধিকরণ বহুব্রীহি। এখন ৮০-২০, ঠিক আছে, ৮০-২০ এখন
মানে যার দাঁতে বিষ আছে। এখন অনেক কিছু দাঁতেই তো বিষ থাকতে পারে, কিন্তু সবকিছুকেই কি আমরা আশি-বিশ বলবো? না। আশি-বিশ শুধু আমরা বলি সাপকে। ঠিক আছে? দেখো এখানে একটা তৃতীয় অর্থ প্রাধান্য পাইছে। তাই এটা হচ্ছে আমাদের বহুব্রীহি সমাস। আর যেহেতু ২ টা পদই হচ্ছে আমাদের আ বিশেষ্য, তাই হচ্ছে এটা আমাদের ব্যাধিকরণ বহুব্রীহি। তারপরে দেখো বিনা পানিতে যার। ঠিক আছে? পানি মানে এখানে কিন্তু হাত। এই পানি কিন্তু মানে জল না। ঠিক আছে? এখানে ২ টাই দেখো বিশেষ্য পদ। তাই এটা আমাদের হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি। পরবর্তীতে চলো আমরা যাই মধ্য পদলোপী বহুব্রীহি। বহুব্রীহি সমাসের ব্যাস বাক্যের কোনো অংশ বা মাঝের পদ যদি সমস্ত পদে মুছে যায় বা লুপ্ত হয়, তাকে আমরা বলবো হচ্ছে মধ্য পদলোপী বহুব্রীহি। যেমন দেখো গোঁফ খেজুরে। ঠিক আছে? গোঁফের খেজুর পড়ে থাকলেও খায় না যে। ঠিক আছে? গোঁফ খেজুর মানে কি? খুব অলস। ঠিক আছে? কিন্তু গোঁফে খেজুর পড়ে থাকলে খাই না যে, তাকে কি আমরা গোঁফ খেজুরে বলি? না, গোঁফ খেজুরে মানে হচ্ছে গোঁফ খেজুরের অর্থ হচ্ছে লক্ষ্যার্থ আরকি। লক্ষ্যার্থ হচ্ছে আমাদের খুব অলস। তাই এটা হচ্ছে আমাদের মধ্য পদলোপী বহুব্রীহি। দেখো এখানে আমাদের উম মধ্যপদটা বাদ চলে গেছে। দেন দেখো বউ ভাত, ঠিক আছে? বউয়ের সম্মানে ভাত খাওয়ানো হয় যে অনুষ্ঠানে, এখানেও আমাদের মধ্যপদ লোপ পাইছে, তাই এটা আমাদের হচ্ছে মধ্য পদলোপী বহুব্রীহি। তো চলো পরবর্তীতে যাই ব্যতিহার বহুব্রীহি। ক্রিয়ার পারস্পরিক অর্থ বোঝাতে যে বহুব্রীহি সমাস হয় তাকে হচ্ছে ব্যতিহার বহুব্রীহি বলে। এটা একটু মজার। ২ টা ক্রিয়া পরস্পর কাজ করবে, যেরকম ধন্যাত্মক শব্দ যেভাবে কাজ করে অনেকটা সেরকম। যেমন দেখো কানাকানি, কানে কানে যে কথা সেটাকে আমরা বলি হচ্ছে কানাকানি। গালাগালি, গালিতে গালিতে যে ঝগড়া সেটাকে আমরা বলি হচ্ছে গালাগালি। দেখো ক্রিয়ার পারস্পরিক অর্থ বোঝাচ্ছে এখানে। ঠিক আছে? দেন হচ্ছে চুলোচুলি, চুলে চুলে যে লড়াই। ঠিক আছে? এটাকে আমরা বলতেছি হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। এরপরে আসো নং বহুব্রীহি। ঠিক আছে? তো দেখো এখানে উম নং বহুব্রীহিতে কি থাকবে? আমাদের পূর্বপদে না বা নেতিবাচক শব্দ থাকবে, যেরকম না, নেই, নি, অ, বে ইত্যাদি থাকবে। একে আমরা বলবো হচ্ছে নং বহুব্রীহি। ঠিক আছে? যেমন অজ্ঞান, নেই জ্ঞান যার। এখানে দেখো নেই শব্দটা আছে, তাই এটা হচ্ছে আমাদের আহ নং বহুব্রীহি। বেতার, নাই তার যার। অনেক কিছুই তো তার নাই, কিন্তু সবকিছুকে কি আমরা বেতার বলি? না, বেতারকে আমরা বলি যেটাকে আমরা রেডিও নামে চিনি। ঠিক আছে? রেডিও যে যন্ত্রটা আছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে বেতার। ঠিক আছে? এটা হচ্ছে নং বহুব্রীহি। পরবর্তীতে যাই আমরা সহার্থক বহুব্রীহি। সহ বা সহিত অর্থ প্রকাশকারী পূর্বপদের সাথে পরপদের যে বহুব্রীহি সমাস হয় তাকে আমরা বলছি হচ্ছে সহার্থক বহুব্রীহি। ঠিক আছে? এতে সমস্ত পদে সহ বা সহিত এর জায়গায় সাধারণত স হয়। শহীদ বানানটা ভুল হইছে। এখানে সবান্ধব, বান্ধবের সহিত বর্তমান। ঠিক আছে? দেখো এখানে সহিত শব্দটা আছে, এখানে শব্দটা আছে। সপরিবার, পরিবারের সহিত বর্তমান। দেখো এখানে শব্দটা আছে। ঠিক আছে? এইজন্য আমরা এটাকে বলতেছি হচ্ছে সহার্থক বহুব্রীহি। পরবর্তীতে আমরা যাই চলো সংখ্যাবাচক বহুব্রীহি। পূর্বপদে যদি সংখ্যাবাচক শব্দ থাকে, ঠিক আছে? এবং পরপদ বিশেষ্য হয় আর সমস্ত পদটি যদি অন্য কোনো বস্তুর নাম বা অর্থ প্রকাশ করে, তবে তাকে আমরা বলবো হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। যেমন কি দেখো ১০ আনন, ১০ আনন যার, এটা হচ্ছে আমাদের সংখ্যাবাচক বহুব্রীহি। বলতে পারো ভাইয়া এটা বহুব্রীহি হলো কেন? এখানে যে তৃতীয় অর্থ প্রকাশ পাইছে। হ্যাঁ, দেখো ১০ আনন মানে হচ্ছে ১০টা মুখ বা মাথা আছে যার। ঠিক আছে? এখন অনেক কিছুই তো ১০টা মাথা থাকতে পারে। আমি একটা পুতুল বানাইলাম, সেটার ১০টা মাথা দিলাম। থাকতে পারে না? কিন্তু সব ১০টা মাথাকে কি আমরা দশানন বলবো? না। দশানন মানে হচ্ছে রাবণ। রাবণের যে ১০ মাথা আছে সেইজন্য আমরা হচ্ছে রাবণকে দশানন বলি। ঠিক আছে? এইজন্যই হচ্ছে আমাদের হচ্ছে এটা তৃতীয় অর্থ প্রকাশ পাইছে। অর্থাৎ দশানন মানে শুধুমাত্রই রাবণ। তাই এটা হচ্ছে আমাদের একটা বহুব্রীহি সমাস। ঠিক আছে? তারপর হচ্ছে সেতার, ৩ তার আছে যে যন্ত্রের। অনেক যন্ত্রে তো ৩ তার থাকতে পারে। কিন্তু সেতার মানে কি সব ওই ৩ তারওয়ালা সব যন্ত্রই? না। সেতার মানে বিশেষ একটা বাদ্যযন্ত্র। তাই এটা হচ্ছে আমাদের সংখ্যাবাচক বহুব্রীহি। এরপরে আছে দেখো আমাদের উপমা প্রধান বহুব্রীহি। উপমান পদের সাথে উপমেয় পদের যে বহুব্রীহি সমাস হয় এবং কোনোটিকে না বুঝিয়ে তৃতীয় কোনো অর্থের প্রকাশ করে তাকে হচ্ছে আমরা উপমিত বা উপমা প্রধান বহুব্রীহি বলি। উপমান আর উপমেয় পদ কি তা তোমরা পাঠ ১১তেই দেখেছো। উপমান কর্মধারয় এবং উপমিত কর্মধারয় পড়ার সময়। উদাহরণ আমরা দেখি চলো। মৃগনয়না,
ঠিক আছে? মৃগর নয়নের ন্যায় নয়ন যাহার, ঠিক আছে? দেন হচ্ছে স্বর্ণাভ, স্বর্ণের মতো আভা যার। এটা হচ্ছে আমাদের উপমা প্রধান বহুব্রীহি। এরপরে চলো আমরা পরবর্তীতে যাই, অলোক বহুব্রীহি। আচ্ছা, বলো তো অলোক মানে কি? তোমরা কিন্তু আগের পাঠেও পড়েছো যে অলোক তৎপুরুষ বা অলোক দ্বন্দ্ব পড়ার সময় যে অলোক মানে কি? অলোক মানে হচ্ছে আমাদের বিভক্তিটা লুপ্ত হবে না। তাহলে আমাদের যে বহুব্রীহি সমাসের সমস্ত পদে পূর্বপদের বিভক্তি লোপ পায় না বা অপরিবর্তিত থাকে তাকে আমরা বলতেছি হচ্ছে অলোক বহুব্রীহি সমাস। যেমন মুখে ভাত, মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে। দেখো এখানে এ বিভক্তিটা আছে, হ্যাঁ, দেখো সমস্ত পদেও এই বিভক্তিটা রয়ে গেছে। পায়ে বেরি যার, এই বিভক্তিটা আছে, এখানেও এই বিভক্তিটা আছে। দেখো বিভক্তি লুপ্ত হয় নাই, তাই এটা হচ্ছে আমার অলোক বহুব্রীহি। ঠিক আছে? তো আমাদের বহুব্রীহি সমাসের পার্টটা শেষ। এবার চলো আমরা হচ্ছে দ্বিগু সমাসটা কি সেটা দেখব। যে সমাসে পূর্ববর্তী সংখ্যাবাচক বিশেষণ এবং সমস্ত বর্তে সমাহার বা সমষ্টি বোঝায় তাকে আমরা বলতেছি হচ্ছে দ্বিগু সমাস। ঠিক আছে? তাকে আমরা কি বলতেছি? তাকে আমরা বলতেছি হচ্ছে দ্বিগু সমাস। এই সমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকে এবং সমাস পদটি বা সমাসবদ্ধ পদটি সর্বদা বিশেষ্য পদ হয়। যেমন দেখো ত্রিভুবন, তিন ভুবনের সমাহার, এটা হচ্ছে আমাদের দ্বিগু সমাস। দেন হচ্ছে সপ্তাহ, সপ্ত অহের সমাহার, এটা দ্বিগু সমাস। বর্তমান ব্যাকরণবিদদের মতে এই দ্বিগু সমাসটা হচ্ছে কর্মধারয় সমাসের অন্তর্গত। এর লজিক কি? এর লজিক হচ্ছে দেখো এখানে পরপদের অর্থের প্রাধান্য পায়। ঠিক আছে? যেমন ত্রিভুবন, তিন ভুবনের সমাহার। এখানে আমার ভুবন শব্দটার হচ্ছে প্রাধান্য পাইছে। সপ্তাহ, সপ্ত অহের সমাহার। এখানে আমার অহ অর্থাৎ দিন, এইটার অর্থের প্রাধান্য পাইছে। ঠিক আছে? এই যে পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে, ঠিক আছে? আহ দেখো এরপর এর সাথেও বিশেষণ, পূর্ববর্তী হচ্ছে বিশেষণ এবং হচ্ছে দেখো পূর্ববর্তী হচ্ছে বিশেষণ হচ্ছে এটা কার বৈশিষ্ট্য? এটা হচ্ছে আমাদের কর্মধারয় সমাসের বৈশিষ্ট্য না। সেই জন্য হচ্ছে আমাদের দ্বিগু সমাসকে বর্তমানে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করা হয়। এই উদাহরণ দেখতে পারবে তোমরা নবম দশম শ্রেণীর পাঠ্য বইতে। চলো আমাদের আরেক প্রকার সমাস হচ্ছে অব্যয়ীভাব সমাস। ঠিক আছে? যে সমাসের পূর্ব পদে অব্যয় পদ যুক্ত থাকে এবং অব্যয় পদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে আমরা বলি হচ্ছে অব্যয়ীভাব সমাস। এতে পূর্বপদের অব্যয় থাকে, যেমন উপ, আ, প্রতি, অনু যথা পরপদের সাথে যুক্ত হয়ে নতুন অর্থ প্রকাশ করে এবং সমস্ত পদটি একটি অব্যয় বা বিশেষণে পরিণত হয়। যেমন কি উপকূল, কুলের সমীপে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অব্যয়ীভাব সমাস। সাধ্যতে সাধ্যকে অতিক্রম না করে যথাসাধ্য, এটা হচ্ছে আমাদের অব্যয়ীভাব সমাস। কেন দেখো এখানে আমাদের পূর্বপদে এই উপ, আ, প্রতি এই অব্যয় পদগুলো যুক্ত হচ্ছে। ঠিক আছে? আবার আমাদের ব্যাস বাক্যে এগুলো লুপ্ত হচ্ছে। ঠিক আছে? এখন খেয়াল করো এই উপ, আ, প্রতি, অনু যথা এগুলোকে অব্যয় পদ আমরা বলতেছি, ঠিক আছে, কিন্তু পদের তো একটা অর্থ থাকবে তাই না? পদের তো একটা অর্থ থাকতে হবে। তো এগুলোকে আমরা অনুসর্গ, আমরা অব্যয় পদের মধ্যে যদি রাখি তাহলে আমরা এগুলোকে আগে অনুসর্গের মধ্যে রাখতাম। ঠিক আছে? এখন অনুসর্গের মধ্যে না রেখে এগুলোকে এখন বিভক্তি হিসেবে পরিচয় দেওয়া হয় বর্তমান ব্যাকরণবিদদের মতে। ঠিক আছে? এগুলোকে হচ্ছে বিভক্তি হিসেবে পরিচয় দেওয়া হয়। তাহলে বিভক্তি লোপ পায় কোন সমাসে? আমার তৎপুরুষ সমাসে। তাই এই অব্যয়ীভাব সমাসকে হচ্ছে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত করা হয়। ঠিক আছে? তো চলো আমরা অন্যান্য আরো কিছু সমাস আছে আমাদের, সেই সমাসগুলো সম্পর্কে একটু পরিচিত হয়ে আসি। দেখো, যে সমাস আমরা দেখব এখন নিত্য সমাস। যে সমাসের সমসমান পদগুলো সবসময় সমাসবদ্ধ হয়ে থাকে এবং ব্যাস বাক্যের প্রয়োজন হয় না, অথবা ব্যাস বাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে আমরা বলতেছি হচ্ছে নিত্য সমাস। যেমন দেখো দেশান্তর, অন্য দেশ, এটা হচ্ছে আমাদের নিত্য সমাস। ঠিক আছে? এটাকে আমরা বলতেছি হচ্ছে নিত্য সমাস। দেখো এখানে আমরা কি বলছি? নিত্য সমাসে যে সমাসের সমসমান পদগুলো সবসময় সমাসবদ্ধ হয়ে থাকে। ঠিক আছে? এবং ব্যাস বাক্যের প্রয়োজন হয় না। ব্যাস বাক্যের প্রয়োজন হয় না অ্যাকচুয়ালি। আবার দেখো যদি ব্যাস বাক্য করতেই হয় অন্য পদের সাহায্য নিতে হয়। ঠিক আছে? যেমন আমার দেশান্তর, এখানে আমার অন্য শব্দটা আনতে হচ্ছে, অন্য দেশ। ঠিক আছে? যেমন যদি আমি উদাহরণ দিই, কাঁচকলা। ঠিক আছে? কাঁচকলার ব্যাস বাক্য যদি তুমি করতে যাও তাহলে এরকম আসবে, কাঁচা এমন কলা। ঠিক আছে? তাহলে
তোমার কি বোঝাবে অ্যাকচুয়ালি এখানে? তোমার কাঁচা যে কোনো কলাকেই বোঝাবে না? কিন্তু কাঁচা কি যে কোনো কলাই কি কাঁচকলা হবে? না। শুধুমাত্র একটা বিশেষ ধরনের কলা যেটাকে আমরা কাঁচা অবস্থায় খেয়ে থাকি সেটাই হচ্ছে আমাদের কাঁচকলা। ঠিক আছে? তাহলে এইভাবে হচ্ছে আমাদের নিত্য সমাসটা গঠিত হয় আরকি। ঠিক আছে? চলো এই সমাস চেনার কিছু সহজ উপায় তোমরা দেখতে পারো। সমস্ত পদের শেষে অন্তর থাকবে। যেমন গ্রহান্তর, যুগান্তর, সমস্ত পদের শেষে মাত্র থাকবে যেমন নামমাত্র, তন্মাত্র, শ্রবণমাত্র। সমস্ত পদের শেষে অন্য কেবল জাতীয় শব্দ থাকলে নিত্য সমাস হবে। পরবর্তীতে চলো আমরা যাই। আমাদের হচ্ছে এটা আমরা দেখব হচ্ছে প্রাদি সমাস। যে সমাসে পূর্বপদে প্র, পরা, অনু, পরি ইত্যাদি উপসর্গ থাকে এবং পরপদে কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্য পদ বসে তাকে আমরা বলতেছি হচ্ছে প্রাদি সমাস। এটি মূলত অব্যয়ীভাব বা তৎপুরুষ সমাসের একটি বিশেষ রূপ। ঠিক আছে? তাই জন্য হচ্ছে আমরা এটা অন্যান্য সমাসের মধ্যে রাখতেছি কারণ এটাকে আগে পূর্বে সমাস বিবেচনা করা হতো আলাদা একটা সমাসের পরিচয় দেওয়া হতো। যেমন দেখো প্রভাত, এখানে প্রটা প্রকৃষ্ট অর্থ প্রকাশ করছে ভাত। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রাদি সমাস। প্রকাশ, এটা হচ্ছে আমাদের প্র হচ্ছে প্রকৃষ্ট অর্থ প্রকাশ করছে। বেশিরভাগই দেখবা প্রাদি সমাসে আমাদের হচ্ছে এই প্রো শব্দটা থাকবে। তোমাদের আরো একটা শর্টকাট বলি আমাদের আমি সেটা হচ্ছে আহ বহুব্রীহি সমাসে বলতে ভুলে গেছিলাম। বহুব্রীহি সমাসের বেশিরভাগ সমাস করতে গিয়ে দেখবা ব্যাস বাক্যে তোমাদের হচ্ছে যাহার বা যার পদটা শেষে আছে। ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা হচ্ছে এটা দেখে চিনতে পারি এটা হচ্ছে আমাদের বহুব্রীহি সমাস। ঠিক আছে? তো আজকের পাঠটা অনেক ছোট ছিল। এই পর্যন্তই আজকের পাঠটা। সরি এখানে আমাদের অন্যান্য কিছু পাঠ চলে আসছে আগের পাঠের অনুশীলন। হ্যাঁ, অনুশীলনটা আমাদের আজকে চলে আসছে হচ্ছে আগের পাঠের যে আমাদের অনুশীলনটা ছিল সেটা আমাদের ভুল করে চলে আসছে। তো চিন্তা কইরো না। অনুশীলনটা তোমরা যখন এই যে এই ভিডিওটার বা এই ক্লাসটার যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দেখবা আমাদের ক্লাসের স্লাইড লিঙ্কগুলো দেওয়া আছে বা ক্লাস নোট নামে একটা লিঙ্ক দেওয়া আছে ড্রাইভের। ঠিক আছে? ওই লিঙ্কের মধ্যে গেলে তোমরা আজকের ক্লাসের জন্য যে অনুশীলন পার্টটা আছে সেই অনুশীলন পার্টটা তোমরা পেয়ে যাবা। ঠিক আছে? আহ এই ক্লাসে মাত্র যেটা দেখলে ভিডিওতে এটাতে অ্যাকচুয়ালি গত ক্লাসের অনুশীলন পার্টটা চলে আসছে ভুল করে। তো এটা তোমরা স্কিপ করবা। তোমরা ক্লাস নোট থেকে অনুশীলন পার্টটা কমপ্লিট করবা। আরেকটা বিষয় তোমাদের সাথে বলে দিই। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ এখানে কিন্তু আমাদের সারা বাংলাদেশ থেকে বর্তমানে লক্ষাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। ঠিক আছে? তো তোমার প্রস্তুতিটাকে অবশ্যই মজবুত করতে হবে এবং প্রস্তুতি তোমার মজবুত করতে হলে তোমার এই চর্চার কোনো বিকল্প নাই। বুঝছো? আমি আমার পার্সোনাল একটা কথা শেয়ার করি। এই সমাস যখন আমি শিখতে যাই, তখন আমি আমার যে শিক্ষকের কাছ থেকে শিখতাম, আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রবীর কুমার চক্রবর্তী স্যার। উনি বলতেন যে সমাস মানে হচ্ছে ৬ মাস। মানে সমাস মানে অ্যাকচুয়ালি ৬ মাস না। মানে তিনি এটা বোঝাচ্ছিলেন যে সমাস একটা এত বৃহৎ জিনিস যে এটা তোমার শিখতে পরিপূর্ণভাবে শিখতে তোমার ৬ মাসের বেশি চলে যাবে। এটা অ্যাকচুয়ালি তুমি যখন চর্চা করবা, অনেক বেশি চর্চা করবা, অনেক বেশি উদাহরণ নিয়ে তুমি সমাস গঠনের চেষ্টা করবা, ব্যাসবাক্য করবা, সমাস যেটা শনাক্ত করার চেষ্টা করবা। একসময় দেখবা কি তুমি সমাস অনেক ভালো পেরে গেছো। ঠিক আছে? তো তোমরা চর্চার মধ্য দিয়ে থাকো। ইনশাআল্লাহ তোমরা যদি চেষ্টা করো, আল্লাহ তাআলা যে চেষ্টা করে, আল্লাহ তাআলা কখনো তাকে নিরাশ করে না। তো চেষ্টা করে যাও। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ, বাংলায় জাগি ভরপুর এই স্লোগান দিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।